আসলে আমার নিজেকে একটুখানি সাহস দেওয়ার জন্য এনেছি। বই দেখে আমি কিছু বলবো না। বইটা হচ্ছে জীবনানন্দ দাশ ১২৫ দিবারাত্রির কাব্যের, সম্পাদক যে রাফি ফুয়াদ। এটা আনলাম কেন না, এটা দেখে আমি কিছু বলি না। এখানে বেলামেলাম থেকে প্রত্যেকে আমার প্রত্যক্ষ শ্রেণীকক্ষের ছাত্র বা ছাত্রী। বই দেখে কি কখনো পড়িয়েছি? অবশ্য বিশ্ব এটা বলতে পারবে না, বিশ্ব সেই দুর্ভাগ্য হয়নি। আচ্ছা, আজকের আমার বিষয় হচ্ছে আখ্যানের জীবনানন্দ। তো আমি সাধারণত এত সুন্দর ইন্দিরা বলার পরে, রাম নয় ঠিক বলার পরে, যার মধ্যে গান ছিল, কবিতা ছিল, প্রেম ছিল, বিদ্রোহ ছিল, বিপ্লব ছিল, প্যালেস্টাইনের কবিতার কথা বলে সে কথাটা একটু উস্কেও দিয়ে গেল। ভালো, আসলে প্রেম যেখানে, বিদ্রোহ সেখানেই থাকে। কোন সার্থক প্রেমী বিদ্রোহ ছাড়া হয় না। সে কত ধরনের বিদ্রোহ, এটা নিয়ে আমি তত্ত্ব কথা আওড়াবো না। আমি যেটা বলতে চাইছি যে আমি আসলে তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে বোধহয় বলতে পারবো, কিন্তু আমি বরং একটু সুরটা কেটে দিই প্রথমে। খুব ভালো লাগলো এই মুহূর্তে এমন একজন ঢুকে পড়েছে আমাদের মাঝখানে, সেও আমার ছাত্রী। তো আমি বেশি ধানাই বানাই না করে মূল কথাটা বলে নি যে আমি একটু রসভঙ্গ করতে উদ্যোগী হয়েছি। আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি বিষয়ে বলবেন, আমিই বলেছি আখ্যানের জীবনানন্দ। কিন্তু আজকে যখন বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে আমার মধ্যে একটু সংশয় দেখা দিল, নাকি দুষ্ট বুদ্ধি আমি ঠিক জানি না। মনে হলো আচ্ছা আমি যদি ওদের গিয়ে বলি যে তোমাদের তো বলেছি আখ্যানের জীবনানন্দ, এটা তো একটা প্রতিশ্রুতি। কিন্তু একজন ব্যাককেল তাত্ত্বিক ফ্রান্সের, তিনি আমাদের একটা অন্যরকম দুষ্ট বুদ্ধি বলবো, বিশ্ব সেটা পরে বুঝিয়ে বলবে আর একটু বেশি করে দুষ্ট বুদ্ধি কিনা, বলেছে যে সব সময় টাইটেলের মধ্যে, উপাধির মধ্যে, অভিধার মধ্যে একটা প্রতিশ্রুতি থাকে, সেই প্রতিশ্রুতি সবাই রাখে না। কেউ কথা রাখে না। তো ৩৩ বছর কাটুক আর যত বছরই কাটুক, কেউ কথা রাখে না। আমিও কথা রাখছি না। তার মানে আমার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে আখ্যানের জীবনানন্দ সম্পর্কে বলার একটা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমি বলবো না আখ্যানের জীবনানন্দ নিয়ে। এতে যদি সবাই রেগে মেগে যায়, বিশ্ব বলবে আমি তো জানতাম এটা হতাশ হওয়ার জন্যই আমরা এসেছি আজকে এখানে। তো আমার কিছু করার নেই। বিশ্ব ভাবতে পারে, বেলাও ভাবতে পারে, হেমলতাও ভাবতে পারে, সবাই ভাবতে পারে, তাই না? ভাবছেও নিশ্চয়। দেখো এই কথাটা কেন বললাম। এইবার একটু এসব কথা বলার পরে আমি যে জীবনানন্দকে নিয়ে বলছি, আমি তোমাদের কাছে বরং ফাঁস করে দিই যে গত দুদিন মাঝে মাঝে, সবসময় না, যে আমি করেছিটা কি। তো আমার বাড়িতে যিনি থাকেন তাকে বললাম যে তুমি আমাকে একটু কাজ করো তো, আমি, তুমি পড়ো না নিজে। বললেন আমি পড়বো না, তুমি আমাকে শোনাও। কি শোনাবো? জীবনানন্দ দাশের 7টি তারার তিমির আর বেলা অবেলা কালবেলার যে কবিতাগুলো তোমার পছন্দ, আমার পছন্দ নয়, হতেও পারে পছন্দ, কিন্তু তোমার কবিতা, তোমার কাছে যেগুলো পছন্দসই মনে হয় একটু পড়ে শোনাও। তো আমি খুব মনোযোগ দিয়ে এগুলো শুনলাম। আর শুনতে শুনতে আমার মনে একটা ধারণা তো ছিলই, একেবারে ছিল না বললে মিথ্যে কথা বলা হবে, যে মনে হলো যে সে ধারণাটা একটু স্পষ্ট রূপ ধারণ করছে।
যে আমি ওদের যে প্রতিশ্রুতি দিয়ে থাকি, আজকে আমি একটা খুব বাজে কাজ করব গিয়ে, যে আমি সেই প্রতিশ্রুতি রাখবো না। এটা মানে এর মধ্যে চিনি নেই তো, কারণ আমি এতটাই মিষ্ট ব্যক্তিত্ব, আমার নতুন চিনির দরকার হয় না। তো এখানে থাক, আমি মাঝে মাঝে চুমুক দিতেও পারি, নাও দিতে পারি। কথা বলা আরম্ভ করলে আমি সাধারণত অন্যদিকে খেয়াল থাকে না। আর তাছাড়া একটু ভয়েও গেছি, এত সব প্রফেসর আমার সামনে বসা না, আমি খুব ঘাবড়ে গেছি। তো যেটা বলছি যে দেখো, না আখ্যানের জীবনানন্দ কেন বলো তো? আখ্যান মানে তো গল্প, মানে তো কাহিনী। কিন্তু এইখানে যা গবেষণা করতে এসেছে তারা এমনিতেই এত পড়াশোনা করে রেখেছে, আমি তো আর তাদের নতুন কথা কিছু বলতে পারবো না। কিন্তু এইটুকু বলি যে কাহিনী আর আখ্যান এক কথা নয় কিন্তু। অর্থাৎ কাহিনী মানে তো গল্প। সব কার গল্প নেই বলতো? আমাদের প্রত্যেকেরই একটা না একটা গল্প আছে। এমন হতেই পারে যে সেই গল্পটা আমি নিজেও হয়তো বুঝে উঠতে পারিনি, যে আমার যে একটা গল্প আছে। সেই গল্পকে চিনে নেওয়া, আবিষ্কার করে নেওয়া, সেটাই হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের কাজ। আমি জানি এইখানে যারা তোমরা যারা আমার সামনে বসে আছো, যার মধ্যে বেশ কয়েকজন আমার প্রত্যক্ষভাবে ছাত্রছাত্রী, এবং তোমাদের না পড়া হ্যাঁ, অর্থাৎ তোমাদের ক্লাসরুমে পেয়ে যাওয়ার মতো দুর্ভাগ্য তোমাদের হয়নি বলে, এবং যারা অনেক দূর থেকে দেখছে প্রযুক্তির সাহায্যে, তাদের কাছে এই সব গল্পই মায়ের কাছে মামার বাড়ির গল্প হতে পারে। তো মামার কথাও তো মাঝে মাঝে বলা উচিত নাকি? তো আমি সেই চেষ্টাটাই করছি। দেখো, কবি জীবনানন্দ আর আখ্যানের জীবনানন্দ, এই দুয়ের মধ্যে কি খুব বিস্তর এটা ফারাক আছে? এটা আবিষ্কার করে নেওয়াই হচ্ছে প্রথম কাজ। আমার প্রাথমিক যে প্রতিপাদ্য সেটা হচ্ছে, জীবনানন্দ যখন আখ্যান লেখেন তখন কিন্তু তিনি প্রথমত একটি বড় কাজ করেন। উপন্যাস বহুল আমাদের বাংলা সাহিত্যে, উপন্যাস বহুল কি ঠিক বলা হলো বিশ্ব? বরং বলা উচিত যে উপন্যাস মুগ্ধ আমাদের বাঙালি পাঠকদের মধ্যে, যারা সচরাচর অন্য কিছু পড়তেই চায় না, সেই উপন্যাস মুগ্ধ বাঙালি পাঠকদের কাছে একজন জীবনানন্দ কবি হিসেবে তিনি সবার কাছে অল্প বেশি পরিচিত। তিনি যখন একজন আখ্যানকার হিসেবে আবির্ভূত হলেন, আমরা কি বলতে পারি যে বাংলা উপন্যাস তাতে আরো একটু সমৃদ্ধ হলো? না, বলতে পারি না। কিন্তু এটা বোঝানোর জন্যই আমার প্রস্তাবনা ছিল, বিনির্মাণমূলক প্রস্তাবনা। অর্থাৎ যে প্রতিশ্রুতি আমি তোমাদের এই অভিধার মধ্যে দিয়েছি, সেটাকে আমি নিজেই ভেঙে দিতে বাধ্য হচ্ছি। যে জীবনানন্দ আসলে দেখিয়েছেন, তিনি আপাতভাবে যেসব গল্প আমাদের পরিবেশন করছেন, এর মধ্যে আসলে কোনো গল্পই নেই। কেন গল্প নেই বলতো? কারণ উপন্যাস মুগ্ধ আমরা যারা বাঙালি পাঠক, আমরা জানি উপন্যাসের একটা আরম্ভ থাকে, তার মাঝখানে একটা মধ্যবর্তী সময় থাকে, বা অন্তর্বর্তী সময় বলাই উচিত, এবং থাকে একটা কিছু উপসংহার। সে তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কিন্তু আমি যদি এখন বলি যে জীবনানন্দের যে আখ্যানগুলো আমার এই মুহূর্তে আমাদের সবার সামনেই হয়তো আছে, মনে মনে আছে, তার মধ্যে না আছে আরম্ভ, না আছে কোনো অন্তর্বর্তী পরিসর, এবং না আছে কোনো সমাপ্তি, তাহলে কি আছে? আচ্ছা, এই কথাটা এখানে থামিয়ে দিই আমি, না বরং এটা অন্য কথা বলি। মনের মধ্যে একটা প্রশ্ন তো জাগতেই পারে। আচ্ছা, উনি তো বিখ্যাত কবি, রবীন্দ্রনাথকে শিরোধার্য করেই বলবো, আমাদের বাংলা ভাষায় আজ পর্যন্ত সেই লুইপা থেকে আরম্ভ করে এই সময়ের
যে কোনো একজন কবি পর্যন্ত, যে বিস্তীর্ণ পরম্পরা আমাদের, তার মধ্যে জীবনানন্দ নিঃসন্দেহে প্রশস্ততম, কোনো সন্দেহ নেই। বাংলা ভাষার কবিদের মধ্যে তিনি অপ্রতিদ্বন্দ্বী। এই মানুষটি যখন আমাদের আখ্যান বলো আর না আখ্যান বলো পরিবেশন করবেন, তিনি কি তার কবিসত্তাকে ভুলে থাকতে পারবেন? এটা কি সম্ভব আদৌ? আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, রবীন্দ্র বিশেষজ্ঞ বিশ্ব আরো কিছু বলতে পারে। তো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া তো শুনতে খুব ভালো লাগে, এটা কতটা সম্ভব? জীবনানন্দ কি এটা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন? আচ্ছা, কথাটাকে একটু পেঁচিয়ে না বলে, আমার তো দুর্নাম আছে বাজারে, আমি জানি, এই জন্য পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছি, যে যদি আমরা একটু অন্যভাবে বলি, খুব সরলভাবে বলি, একজন কবির পক্ষে কি আদৌ কোন ভালো উপন্যাস লেখা সম্ভব? কেন স্যার, রবীন্দ্রনাথের কথা কি ভুলে গেছেন আপনি? আপনি কি, হ্যাঁ ভালো হোক বা মন্দ হোক, বুদ্ধদেব বসু তো উপন্যাস লিখেছিল। রাত ভরে বৃষ্টি নিয়ে কি কেলেঙ্কারি, আমরা যখন অল্প বয়সী ছিলাম, আমারও তো তোমাদের মতো অল্প বয়স ছিল, তাই না? আজকে না হয় আমার বয়সের কোনো গাছ পাথর নেই, কিন্তু একটা সময় তোমাদের মতো তো ছোট ছিলাম আমি, তখন আমরা রাত ভরে বৃষ্টি নিয়ে কত কথা বলেছি। রাত ভরে বৃষ্টিটা উপন্যাস হয়েছে কি হয়নি সেটা অন্য কথা, আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছিও না। কিন্তু আমি মনে রাখছি যে কারা কারা এমন লিখেছেন। জয় গোস্বামীও তো উপন্যাস নিয়ে অনেক কিছু করেছে। বাকিদের নাম আমি ইচ্ছে করে বলতে পারি কেন, আমি তো এবার তালিকা তৈরি করতে আসিনি। আচ্ছা, এই কথাগুলো আর বাড়ানোর দরকার নেই। আমরা বরং জীবনানন্দের কবিতার দিকে তাকাই। এই রে, এ কি মুশকিলের কথা, আমাদের সঙ্গে ঠাট্টা হচ্ছে স্যার, মুখে বলবে না, কারণ ভয় পাও তো, মাস্টারমশাই কিনা ভয় আছে তো তোমাদের, আমি জানি। যে আমি বলতে যাচ্ছি আখ্যানের জীবনানন্দ নিয়ে, কবি নিয়ে এত কথা বলছি কেন? আরে বলছি কি সাধে নাকি? এই জীবনানন্দ আমাদের শিখিয়েছেন না, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। জানো তো বিখ্যাত লাইন এটা জীবনানন্দের। তো জলের মতো ঘুরে ঘুরে একা কথা কওয়া, এটা কে কার সঙ্গে কথা বলে? কোনো বাইরের কারোর সঙ্গে না, সত্তা তার নিজের ভেতরের অন্তঃসত্তা যে আছে তার সঙ্গে এইভাবে কথা বলে। আচ্ছা, যদি এরকম ভাবা যায় যে জীবনানন্দ আসলেই, যদি একটু আগে যেটা বলছিলাম, কোনো কাহিনী তৈরি করতে চাননি, কোনো গল্প তৈরি করতে চাননি, তিনি শুধু সত্তার অন্তর্লীন একটা যাতায়াতের কথা আমাদের মধ্যে সঞ্চার করে দিতে চেয়েছেন। লক্ষ্য করো, এবার আমি একটু তোমাদের দেখছি কিনা ভয় হচ্ছে তো, তাই একটু সতর্কভাবে কথা বলছি। বিবরণের কথা আমি বলিনি, জীবনানন্দ কোথাও কোনো বিবরণ দেননি তার তথাকথিত সেই না আখ্যানে। তিনি তাহলে কি বলেছেন? সত্তা, তার ভেতরের সত্তার সঙ্গে কথা বলছি। স্যার, এটা কি ঠিক হলো আপনার এইসব বলা? এই দেখুন না, সুতীর্থ থেকে যেটা শুরু হলো, আমরা তো সুতীর্থর মধ্য দিয়েই জীবনানন্দকে প্রথম আবিষ্কার করলাম। যদিও সুতীর্থ যখন প্রথম বেরিয়েছে, এটা আমরা সবাই দেখেছি যে এর মধ্যে উপন্যাস হিসেবেই তার পরিচয় দেওয়া হয়েছে। এইবার আমি একটু কেলেঙ্কারিটা করেই ফেলি। আমি বলবো জীবনানন্দ কোনো ঔপন্যাসিক নন, তিনি কখনো ঔপন্যাসিক হতে চাননি। হ্যাঁ, আখ্যানকার হতে চেয়েছেন। মুশকিল হচ্ছে উপন্যাস আর আখ্যানকে আমরা একাকার করে ফেলি আজও। এই 2025 সাল তো শেষ হতে চললো, এখনো উপন্যাস লিখতে গিয়ে আমরা আখ্যান লিখে ফেলি। নো নো নো, নেভার। আখ্যান মানে হচ্ছে নেরেটিভ, তাই না? আর উপন্যাস মানে তো নভেল। নভেল আর নেরেটিভ কি এক কথা? না না, নভেলের মধ্যে কি কি আছে না নেই এগুলো তো তোমরা শ্রেণীকক্ষে এত ভালো করে প্রিয়কান্ত স্যারের কাছে শুনেছ, বিশ্বদূর স্যার যখন আছেন, এটা নিয়ে তো ভাবনার আমার দরকারও নেই। কিন্তু কথা হচ্ছে যে উপন্যাসের মধ্যে আরেকটা জিনিসও থাকে, উপন্যাস। ন্যাস মানে বিন্যাস, আর বিন্যাস যেখানে আছে সেখানে একটা প্রতিন্যাস বলে একটা বাজে শব্দ আমি ব্যবহার করি, এটা আমার খুব দুর্নাম, বলেছি না, আমি নিজেই তো বলছি।
যে আমি নানা রকম শব্দ তৈরি করি। একদা সংস্কৃত পড়েছিলাম তো, আমার কিছু সুবিধেও আছে। তো যেখানে বিন্যাস থাকবে সেখানে প্রতিন্যাসও থাকবে। অর্থাৎ এখানে তো অনেক, আমি জানি বাংলার ছেলে মেয়ে মানে গান, আর বিশ্বদোষ কত ভালো গান গায় আমি সেটা জানি। তো সেই জন্যে যেখানে আরোহী আছে সেখানে অবরোহী আছে। তুমি উদারা মুদারা তারার কি সব মাথা মুন্ডু তোমরা বলো, আমি বুঝিও না ভালো। স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ ইত্যাদি আছে। আখ্যানের উপন্যাসের মধ্যে এটা আছে কিনা আমি বলতে পারবো না, মিন্টুকে জিজ্ঞেস করে নিয়ে সে বলে দেবে। কিন্তু আমি আপাতত বুঝবার চেষ্টা করছি যে আখ্যানের মধ্যে কিন্তু একটা ভেতরে ভেতরে একটা গানের কাঠামো থাকে, একটা সাংগীতিক কাঠামো থাকে। তার স্থায়ী আছে, তার অন্তরা আছে, তার সঞ্চারী আছে, তার আভোগ আছে। এবং এইটা যদি বিবেচনা করি তাহলে আমি কি গল্পের জন্য বায়না করতে পারি জীবনানন্দের কাছে? সুতীর্থ কি হলো আমরা প্রশ্ন করতে পারি। এমনকি মাল্যবান নিয়েও, মাল্যবান আর উৎপলার এই সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, কেউ কেউ চট করে বলে দেয় শুধু মাল্যবান নিয়ে নয়, জলপাইহাটি নিয়েও বলে, কারুবাসনা নিয়েও বলে, প্রেতিনীর কথা নিয়েও বলে। আসলে কবি মানুষ তো, উপন্যাস লেখা টেখা আসতো না তো। এর কথার মানে কি? যে মানে কি স্যার, আপনি তো কিছুই পড়াশোনা করেননি দেখছি। আপনি একটু দেখে নিন জীবনানন্দ কত, আজকাল তো মুশকিল হয়েছে, এত নাম করা লোক হওয়াতে জীবনানন্দ এখন তার ডায়েরি টাইরি সবকিছু এখন প্রকাশ হয়ে গেছে। বড় বাজে কাজ করেছেন না আমাদের দেবেশ রায় মশাই? প্রথম 10 খণ্ডে জীবনানন্দ সমগ্র বের করে একাডেমি রক্ষা নাই সুগ্রীব সহায়, এরপরে এসে গেছে কে, উনি এখন নেই, ডাক্তার ছিলেন, জীবনানন্দের মৃত্যুর সময় উপস্থিত ছিলেন, তখন অবশ্য তিনি তরুণ। তার সঙ্গে গৌতম মিত্র একসঙ্গে করে জীবনানন্দের পাণ্ডুলিপি সংকলন করেছেন। আলাদাভাবে প্রদ্যুম্ন ভট্টাচার্য যখন জীবিত ছিলেন তিনি জীবনানন্দের গল্প নিয়ে আলোচনা করেছেন। না স্যার, আপনি বড্ড বেশি বাজে কথা বলেন না, আসল কথাটা বলুন তো কি, এত সব বাজে কথা বলছেন আমাদের। তা আমি বলতে চাইছি এই কথা যে জীবনানন্দ তার ডায়েরির বিভিন্ন জায়গায় অনেকে ব্যাককেলের মতো ছেপে দিয়েছে। তিনি সেখানে পয়সা কড়ি ছিল না তো, কত কলেজ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে কতবার। কেন? পড়াতে পারেন না, আপনার মতোই আর কি স্যার, তো সেই জন্য তাকে তাড়িয়ে দিয়েছে। বিষয়টা অবশ্য এরকম নয়। সে যাক, কি বিষয় এটা আমরা নিশ্চয়ই পড়ে দেখব। আপাতত আমরা এই বিষয়টা দেখতে চাইছি, তিনি লিখছেন তার ডায়েরিতে, দিনলিপিতে, এবার একটা উপন্যাস ধরেছি, কিছু টাকা কড়ির বড় দরকার। তার মানে কি, এই তো স্যার আপনি কেন খামোখা এইসব আখ্যান না আখ্যান বলছেন? এটা তো স্যার দিবালোকের মতো স্পষ্ট। কি স্পষ্ট? যে পয়সা কড়ি ছিল না তো, তাই উপন্যাস লিখে তিনি টাকা রোজগার করতে চেয়েছেন। জীবনানন্দের উপন্যাস কি সত্যি বিক্রি হতো? এমনকি যখন তিনি জীবনানন্দ সেই অর্থে 54 সাল হয়নি, তার মৃত্যুর কাল আগে পর্যন্ত, অকাল মৃত্যুর আগে পর্যন্ত তার কটা বই বিক্রি হয়েছে? তাহলে এই তার মানে কি? যে উপন্যাস লিখছি আমি, উপন্যাস লিখলে ইত্যাদি ইত্যাদি, এবং বলছে প্রেমেনকে ধরতে হবে, মানে প্রেমেন মিত্র। প্রেমেনকে ধরলে, কারণ প্রেমেন মিত্র ততদিনে অনেক নাম করেছেন। তিনি যেমন বিখ্যাত ঘনাদার স্রষ্টা, তেমনি কবি হিসেবে বিখ্যাত। আমি কবি যত কামারের, ভুল বলছি না তো? ভুল ধরো না কিন্তু বাবু। আর ছুতরের না, আরো কিছু আছে হয়তো মনে থাকে। তো কথা হচ্ছে সেই প্রেমেন মিত্র তো সিনেমা জগতে প্রবেশ করলেন, করেছেন, বেশ করেছেন, টাকা পয়সা তো দরকার সবাই। এই জন্য তিনি বলছেন আমি প্রেমেনকে বলতে হবে যে আমার উপন্যাসটা কি একটু, কিন্তু তিনি জীবিত থাকতে কোনো উপন্যাসই বের হয়নি। আচ্ছা, আমিও তো বলে ফেললাম উপন্যাস বের হয়নি। হয়তো তখনকার নিয়ম অনুযায়ী জীবনানন্দেরকে উপন্যাসই ভেবেছিলেন, কিন্তু জীবনানন্দের যে সত্তাকে আমরা সবাই সেলাম করি, সেই জীবনানন্দ কিন্তু ভেতর থেকেই বিনির্মাণ করতে চাইছিল গোটা প্রক্রিয়াটাকে, গোটা শিল্প প্রক্রিয়াটাকে। কিসের শিল্প প্রক্রিয়া? আখ্যানের মধ্যে না আখ্যান তৈরি করা, অস্তিত্বের মধ্যে অনস্তিত্ব খোঁজা। আমি তো বাপু
তোমাদের ইন্দিরা দিদিমণির মতো অত বলতে বলতে বাবারা মনেও থাকে না কিছু, কিন্তু সেই জন্য না হলে তোমাদের বলতাম। দেখো এইখানে উৎপলা এবং মাল্যবানের কথা হচ্ছে, মাল্যবান নামে আখ্যানে, না উপন্যাস বলছি না, আখ্যানে। এবং সেইখানে এইরকম অপমান কোনো স্ত্রী কখনো তার স্বামীকে করতে পারে যেটা মাল্যবানকে উৎপলা করেছে। সুতীর্থর মধ্যে দেখো জয়তী বলে একটি আরেকটা শব্দে আমার আপত্তি, এতে অবশ্য তোমরা রাগারাগি করবে আমার উপর, যে অমুক চরিত্র তমুক চরিত্র। আমি না ইদানিং ঠিক করেছি চরিত্র শব্দটা বলবোই না। চরিত্র শব্দটা শুনলেই আমার কেমন যেন করে। চরিত্র আবার কি? চরিত্র কথাটা ক্যারেক্টার ইংরেজিতে ঠিকই আছে, ইংরেজি তো এরকমই হয়, কিন্তু উপন্যাসে কোনো চরিত্র থাকে না। এগুলো আমরা বুঝতে ভুল করি। এসো আমরা নতুন করে পড়া শিখি, নতুন করে পড়া শিখতে হবে। এখন উপন্যাসও শিখতে হবে, কবিতাও শিখতে হবে, সাহিত্যের যে কোনো আঙ্গিনায় তুমি ঘোরাফেরা করো, নতুন করে পড়া শিখতে হবে। তো সেই কথাটা মাথায় রেখে আমি বলছি, এরা চরিত্র না, অস্তিত্বের কতটা কয়েকটা বিন্দু। বিরূপাক্ষ একটি বিন্দু, জয়তী একটি বিন্দু, মনিকা একটি বিন্দু, এই রকম। এবং যেটা একটু আগে সম্পর্ক বলতে গিয়ে আমি এত দূর সরে এসেছি, আসলে এগুলো সম্পর্কের কোনো গ্রন্থনাই নেই, যা আছে না সম্পর্কের গ্রন্থনা। আমরা কি নিজেরাও বুঝি? যখন আমরা এই 2025 সাল শেষ হতে চলল, আমরা বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন সামাজিক এবং পারিবারিক এবং সামাজিক পারিবারিক বাইরেও নানা ধরনের সম্পর্কের গ্রন্থনা তৈরি করি। অনেক সময় তার ভেতরে থাকে শুধু শূন্য। সেই শূন্যের সম্পর্ককে তো সম্পর্ক বলা যায় না, নিঃসম্পর্ক। জীবনানন্দ যে আধুনিকতাটাকে বুঝতে চাইছিলেন তার মতো করে, সেটাই শূন্যের গ্রন্থনা করে। সেই শূন্য নানাভাবে তৈরি হয়। সুতীর্থর ক্ষেত্রে একরকম, মাল্যবানের ক্ষেত্রে একরকম, জলপাইহাটির নিশীথ সেনের কাছে একরকম। একটা চরিত্র নয় আমার কাছে, সবগুলোই হচ্ছে অস্তিত্বের নানা বিন্দু। তো জীবনানন্দ অস্তিত্বের এই নানা বিন্দুকে যখন এইভাবে পরিবেশন করলেন, তিনি আসলে কি বুঝাতে চাইলেন? এটা একটা কথা। তো কি বুঝাতে চাইলেন? আচ্ছা, আমি যদি একটা ব্যাককেলের মতো বলি, তিনি কিছু বুঝাতেই চাননি। ও মা, এ আবার কি কথা? বুঝাতে তো চেয়েছেন স্যার, না বুঝাতে তো চাননি। তিনি কিছু অনুভব আমাদের মধ্যে সঞ্চার করে দিতে চেয়েছেন, জীবন সম্পর্কে, সম্পর্কের গ্রন্থনা সম্পর্কে, নিঃসম্পর্কের গ্রন্থনা সম্পর্কেও। আচ্ছা, অনেক কঠিন কঠিন কথা বলা হয়ে গেল, এর থেকে বরং একটা সরল সহজ অঙ্ক করিনি। আমিও তো একটি ক্লাসে সরলীকরণ কি সিম্পলিফিকেশন নাকি বলতো, ভুলে গেছি। তো সেই সিম্পলিফিকেশনের অঙ্কটা কষিনি। আসলে স্যার জানেন তো, জীবনানন্দের সঙ্গে তার স্ত্রী লাবণ্য দাসের সম্পর্কটা তো মোটেই ভালো ছিল না তো স্যার। টাকা পয়সা না থাকলে কোনো স্ত্রী কি কোনো স্বামীকে সহ্য করে? এই জন্য তিনি সহ্য করতে পারেননি। এই জন্য তার মনে অনেক দুঃখ ছিল, আর এই দুঃখটা তিনি উগরে দিয়েছেন এই সমস্ত বইতে। আর দেবেশ রায়েরও কাজ নেই, 12টা ভলিউম বের করে ফেলেছে জীবনানন্দ সমগ্র নামে। এর কোনো মানে হয়? এত সহজ? এত সহজ নাকি জীবনানন্দের আখ্যান বোঝা, কিংবা না উপন্যাস নয়, না আখ্যান বোঝা? যেখানে শূন্যের বিস্তার ঘটে শুধু, সেখানে তুমি কোন আখ্যান তৈরি করবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, উপন্যাস কি করে লিখতে হয় এ ব্যাপারে একটা মেইডিজি না থাকলেও এরকম অনেক বই আছে। তো তোমরা পণ্ডিতেরা এখানে আছো, চট করে বলে দেবে, হ্যাঁ স্যার আছে তো, E.M. ফস্টারের বই আছে না স্যার? আমার হ্যাঁ তা তো আছেই স্যার। আরো কে কে যেন আছেন, একই মনে পড়ে? আমার বয়সের গাছ পাথর নেই তো, এই জন্য কি সব মনে থাকে বলো? ডেভিড লজ বলে একজন সাহেব ছিল, জবরদস্ত সাহেব, সে অনেক কথা বলেছে। এছাড়া লিটারেচার মেশিন বলে, স্যার লিটারেচার মেশিন আপনি বানিয়ে বলছেন? বলো না, বিশ্বাস করো বানিয়ে বলিনি। ইতালির একজন বিখ্যাত লেখক ইতালো ক্যালভিনো,
তার লেখা বইয়ের নাম দি লিটারেচার মেশিন। কিন্তু এখানে মজা হচ্ছে মেশিনের কোনো কথা নেই, যা আছে লিটারেচার। সেখানে তিনি উপন্যাস নিয়ে নানা কথা বলেছেন। তিনি বলেছেন যে আধুনিকতার কথা আমি একটু ছুঁয়ে গেলাম মাত্র, এই আধুনিকতার ভেতরে যত ফাঁপা, বিস্তারের ছলে অবিস্তারের প্রসঙ্গ আছে, এটাকে বুঝতে গেলে আমরা কিন্তু আর উপন্যাস যেভাবে লিখতে হয়, উপন্যাস যেভাবে পড়তে হয়, উপন্যাস যেভাবে বুঝতে হয়, সেই পথ ধরে গেলে চলবে না। নতুনভাবে লেখাকে বুঝতে হবে, নতুনভাবে পড়াকে বুঝতে হবে, নতুনভাবে বোঝাকেও বুঝতে হবে। তাই তাহলে তো স্যার আমরা যে কি সুন্দর সুন্দর লিখি, কত ভালো ভালো আমরা গবেষণার সন্দর্ভ করছি, যে বিষয় নিয়েই করি, তাতে তো স্যার দেখুন না, আমরা তো মল্লিনাথের চেয়েও বড় ভাষ্যকার। সেই আপনাদের মতন বয়সের গাছ পাতন নেই যারা, তারা যে কালিদাসের কথা বলেন স্যার, সেই কালিদাসের একজন এইরকম বিখ্যাত ভাষ্যকার মল্লিনাথ ছিলেন। আমরা মল্লিনাথের সব বাপ ঠাকুরদা কিংবা ঠাকুমা, না হলে আবার লিঙ্গের জায়গায় ইয়ে পড়ব, আমরা মল্লিনাথের মা এবং ঠাকুমা। তো আমরা তো ভাষ্য করছি, ভাষ্য তাহলে কোথায় দাঁড়াবে? যদি স্যার শূন্যেরই বিস্তার হয়, আজকের যে আধুনিকতাটা ফাঁপা, যেটা অস্তিত্বের ছলে আমাদের অনস্তিত্বের দিকে নিয়ে যায়, সেটাকে আমরা যখন ব্যাখ্যা করতে যাব, তাহলে এমন তো হতেই পারে আমাদের ব্যাখ্যা শুরু হবে এই মনে করো তোমার দুর্গাপুরা গিয়ে, এবং শেষ হলো গিয়ে শিলচর পেরিয়ে রামনগরে। এরকম বিস্তার কি স্যার? না, আমি সেটাও বলছি না। বরং তোমাদের আর বিব্রত না করে আমি এবার বলছি, আসল কথা হচ্ছে ভাষ্যের ভেতরেও একটা সাংস্কৃতিক রাজনীতি আছে, সেটাকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। অর্থাৎ কালচারাল পলিটিক্স অফ কমেন্টারি, অফ এক্সপ্লেনেশন। তাহলে এটা কিভাবে করবো স্যার? মনে রাখবো যে সত্যিকারের যদি সৃষ্টিময় ভাষা কেউ রচনা করে থাকেন, তাহলে সেই সৃষ্টিময় ভাষার ইন্টারপ্রিটেশনটা হতে হবে সবসময় কোন দিক দিয়ে? দেখতে হবে যে তুমি যেটা পাচ্ছ তোমার বয়ান হিসেবে, তোমার পাঠকৃতি হিসেবে, এইসব বাজে বাজে শব্দ আমি ব্যবহার করে থাকি, আমার বই তো নিশ্চয়ই তোমরা পড়ো না, এই দুর্ভাগ্য তোমাদের হয়নি, না হলে এই পাঠকৃতি শব্দটা পেতে, মানে হচ্ছে টেক্সট, মানে হচ্ছে বয়ান। এই পাঠকৃতির ভেতরে ওই যে অন্তঃস্বর বলেছি না, যেটা বাইরে থেকে দেখা যায় না, যেটা ভেতরে গিয়ে আবিষ্কার করতে হয়, সেটাকে বুঝতে গেলে তোমাকে যেটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে চিহ্ন। যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে না, যে গল্পটা বা না গল্পটা তোমাদের সামনে পরিবেশন করা হচ্ছে, তার ভেতরে অনেকগুলো চিহ্ন লুকিয়ে আছে। তোমার কাজ কি তাহলে গবেষক হিসেবে? এই চিহ্নগুলোকে বের করা। যত তুমি চিহ্ন তাত্ত্বিক হবে, অর্থাৎ চিহ্নের ভেতরে থাকা অর্থটাকে খুঁজে বের করবে, ততই তুমি সত্যিকারের অর্থে অস্তিত্ব এবং অনস্তিত্বের, একদিকে অস্তিত্ব একদিকে অস্তিত্বহীনতা, একদিকে আখ্যান একদিকে না আখ্যান, একদিকে জীবন আর একদিকে না জীবন, একদিকে প্রতিক্ষণের মৃত্যু এবং অন্যদিকে সেই মৃত্যু থেকে উত্তীর্ণ হওয়ার যে আকাঙ্ক্ষা, এই সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত বয়ন তৈরি হয়, সেটা মনে রাখবে। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে আরেকটা কথা বলে নেওয়া, আমরা জীবনানন্দের তথাকথিত না আখ্যানের 12 খণ্ডে আমরা যে সমাবেশ দেখলাম, এটা কি একটু আগে আমি একটু ছুঁয়ে গেছি, এ কি জীবনানন্দের সঙ্গে লাবণ্য দাসের ঝগড়ার কাহিনী? তাহলে তো জীবনানন্দ কোনো লেখকই নন, কিছুই নন। তিনি যদি সবসময় নিজেকেই শুধু তিনি কাজে লাগান, তাহলে তো বড় বাজে কথা। আর আমাকে বারবার লাবণ্য দাসের সঙ্গে তার কেচ্ছা গিয়ে খুঁজতে হবে কেন বাবু? জীবন কি এত ছোট? হ্যাঁ, আছে বটে, তোমরা আমাকে চট করে শুনিয়ে দেবে স্যার আপনি কিছুই জানেন না স্যার, ওই কবিটা পড়েননি, আমরা কিন্তু সব পড়েছি। হায় রে জীবন এত ছোট কেনে, স্যার এটাও তো আছে।
সেটা আছে এক ধরনের আমাদের ইন্দিরা দিদিমণির কথায় রোমান্টিকতা। জীবনকে তো রোমান্টিক ভাবেও দেখা যায়, কিন্তু যেখানে রোমান্টিকতা বাষ্প হয়ে উড়ে যায় সেখানে কিভাবে দেখবে? সেখানে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করছো কেন বাবু? জীবনানন্দ কি এত ছোট যে তার আধারটা নিতান্তই সংকীর্ণ? না, আসলে জীবনানন্দ কি করেছেন জানো? জীবনানন্দ নিজেকে অনবরত বিভাজিত করে গেছেন। মানে তার নিজের সত্তাকে নিজে, ওই যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ানো বলতে বলেছিলাম না, একটু বাইরে গিয়ে নিজের সত্তাকে, নিজের বেদনাকে, নিজের না পাওয়াকে এবং চেতনার গভীরে থাকা অন্তশ্চেতনাকে তিনি বারবার নতুন করে খুঁজে নিয়েছেন, আবিষ্কার করেছেন। জীবনানন্দ একজন কলম্বাসের চেয়েও বড় আবিষ্কারক। বিশ্ব স্যার মুচকি মুচকি হাসছেন, কি যে বলেন আপনি, না আপনাকে সহ্য করে নিচ্ছি, এখানে এসেছেন মাইকের সামনে দাঁড়িয়ে অমায়িকভাবে বলে যাচ্ছেন, এগুলো আমরা মানি না। না ঠিক আছে, বিশ্ব নাই মানতে পারে। কারণ কথা হচ্ছে গিয়ে এই যে জীবনানন্দ কিন্তু একজন হারিত যখন তৈরি করেন, জলপাইঘাটিতে দেখো যখন তৈরি করেন, আর হারিতের মুখ দিয়ে, না হলে ইন্দিরা বলে উনি কিছুই জানেন না, একটাও তিনি আমার কাছে তুলে ধরতে পারেননি। আচ্ছা, একটু একটু আমি চেষ্টা করছি, কেমন ইন্দিরা? যে সেটা হচ্ছে যে আজকাল চারদিকে বড় বেশি অন্ধকার, সেই অন্ধকারকে গিলে খাচ্ছে আরো অন্ধকার। তারপরে লাইনটা লক্ষ্য করো, এই পৃথিবীকে গিলে খাচ্ছে আর একটা পৃথিবী। মানে এটাই তো আসল কবি। তো আখ্যান লিখুন, যাই লিখুন, ভেতরের কবিসত্তা তো যায়নি, তাই কবির মতো কথা বলছে, কবির মতো, এটা অন্য কেউ বলতে পারে না। অন্ধকারকে গিলে খাচ্ছে, হারিতের কথা এটা, আবার এটা জীবনানন্দেরও কথা। একটি অন্ধকারকে গিলে খাচ্ছে আরেক অন্ধকার। সে অন্ধকার কিসের? তার চাকরি বাকরি নেই, মনে ঝামেলা হয়েছিল, এগুলো তোমরা সব জানো বলে আর মায়ের কাছে মাসির গল্পটা করলাম না আর কি। কিন্তু এই অন্ধকারের কথাই জীবনানন্দ বলছেন না শুধু, জীবনানন্দ যে অন্ধকারের কথা বলছেন, সেই অন্ধকারটা কিন্তু অনেক গভীরে। এটা সেই বুদ্ধদেব বসুর যে আধার আলোর অধিক নয়, এই অন্ধকার সত্যি অন্ধকার। আচ্ছা, তাহলে কি তিনি অন্ধকারকে মেনে নিতে বলছেন? না, ঠিক তাও বলছেন না, ঠিক তাও বলছেন না। তিনি শুধু অন্ধকারের দিকে আমাদের চোখ ফিরে ফেরাতে চাইছেন। এটাই তো একজন আখ্যানকারের কাজ, চোখটা ফিরিয়ে দেওয়া, দৃষ্টিটা। তোমরা বলেছো না ফিরে দেখা, আমরাও তাই করছি। এখন কথা হচ্ছে এই যে ফিরে দেখা, এই যে ফিরে তাকানো, তাকানো না শুধু দেখা। আমার যারা প্রত্যক্ষ ছাত্রছাত্রী, তোমরা জানো আমি শ্রেণীকক্ষে প্রচুর বলেছি যে তাকানো তো সবাই তাকাতে পারে, এভরিবডি ক্যান লুক অ্যাট, বাট ভেরি ফিউ ক্যান সি। ঠিক না? যা ঘটছে অনেকেই তাকায়, বেশিরভাগই তাকায়, আমিও তাকাই, আমি যা দেখতে শিখেছি। কিন্তু আসল কথা হচ্ছে এটা জানি যে দেখতে জানতে হয়, দেখা শিখতে হয়। একজন প্রকৃত আখ্যানকার আমাদের দেখতে শেখান, অন্ধকারের অন্তরালে আরো কিছু আছে কিনা এটা বুঝতে শেখান। এবং এইবার কোথায় বুঝবো গিয়ে? বাইরে থেকে নানা কিছু জিনিস আমদানি করেন, চিন্তা ভাবনা না। কেননা একজন ব্যাককেল মানুষের কথা বলি, তার নাম ছিল জাগদারি দেরিদার। সেই ব্যাককেল লোকটার সবচেয়ে বাজে কাজ হচ্ছে প্রচুর বই লিখেছিল, যেগুলো অপাঠ্য অবশ্যই। সুতরাং সেই অপাঠ্য বইগুলোর মধ্যে একটা কথা একদম প্রথম দিকে ছিল, রাইটিং এন্ড ডিফারেন্স বলে তার তৃতীয় বইটা, চতুর্থ বইটাতে, যে যা আছে টেক্সটের ভিতরেই আছে। দেয়ার ইজ, এবার আমি তো আর ফরাসি জানি না, কিন্তু ইংরেজি অনুবাদটা পড়েছি, মানে পড়েছিলাম, ভুলে হয়েছি। তো সেটা হচ্ছে দেয়ার ইজ নো আউটসাইড ইন দ্য টেক্সট। আমার অর্থহীন বইপত্র যদি দেখে থাকো তাহলে দেখবে এইটা আমি প্রায়ই ব্যবহার করে থাকি, যে টেক্সটের বাইরে কিছু নেই। অর্থাৎ তুমি যদি অর্থ খোঁজো
বাইরে কোনো দাদামণি দিদিমণির কাছে না গেলেও চলবে, টেক্সটের দিকে তাকাও, টেক্সটই বলে দেবে তোমাকে। তোমার কাজ হচ্ছে শুধু তার ভেতরে ঢুকে পড়া, ঢুকে পড়া, তোমাকে ঢুকে পড়তেই হবে। এবং তাই যদি করো তাহলে দেখবে যে সব অর্থ, সব তাৎপর্য তোমার কাছে কি সুন্দর ধরা দিচ্ছে। জীবনানন্দের যে প্রেতিনীর রূপকথা, হ্যাঁ স্যার এটা কি আর বুঝি না, এটা প্রেতিনীর গল্প স্যার, ছেলেবেলায় আমরা কত পড়েছি। আপনি পড়েননি তো, ছেলেবেলায় দুষ্টুমি করতেন, পাঠশালা থেকে পালিয়ে বেড়াতেন, এই জন্য আপনি পড়েননি, আমরা পড়েছি। না বাপু, এটা নামের মধ্যে প্রেতিনী আছে বটে, কিন্তু পেতনি বা ভূতের কোনো জায়গাই নেই সেখানে। তাহলে এটা কি? এখানে বিনতা বলে একটি ঠিক চরিত্র নয়, একটি অস্তিত্বের বিন্দু আছে। যে তোমরা জানো তো, বরিশালে আমিও গেছি 2022 সালে, ইয়েতেই গেছিলাম স্টিমারে, এখন অবশ্য 4 তলা স্টিমার, 5 তলা স্টিমার, তখন তিনি সাধারণ স্টিমারে আসতেন যেতেন। এইরকম একটা সময়ে সেই আখ্যানের বা না আখ্যানের যে প্রধান অস্তিত্বর বিন্দু অর্থাৎ কথক সত্তা, তার সঙ্গে বিনতা বলে একটি মেয়ের দেখা হয়, যে বিনতা কিনা তাকে একটা শাল দিয়েছে। এবং শালটা যখন দেয়, তিনি ঘুমুচ্ছিলেন বা তন্দ্রায়ভূত ছিলেন, তিনি শুধু লক্ষ্য করেছিলেন তার দুটি হাত। আচ্ছা, তোমরা যারা পণ্ডিতেরা আছো এইখানে, তোমরা স্যার জানি তো স্যার, নগ্ন নির্জন হাত কবিতা আপনি পড়েননি তাই জানেন না, কিন্তু নগ্ন নির্জন হাতের মধ্যে তো স্যার এইরকম একটা শঙ্খ পড়া, শাখা পড়া একটা হাতের ইঙ্গিত আছে। তারপর হাতটা তার উপরে কম্বলটা দিয়েই শীতের রাত তো সরে গিয়েছিল। আচ্ছা, একটু আগে কি বলেছি, আখ্যানে বা কবিতায় প্রতিটি ঘটনাই একটা সংকেত। ঘটনা মানে কাঠখড় পুড়িয়ে ঘটনা ঘটতে যাচ্ছে এরকম না, যে কোনো মুহূর্তের একটি ঘটনা, সেটা একটা বড় সংকেত। কি সংকেত? এই পৃথিবী একবার পায় না ঘর। জীবনানন্দই তো আমাদের শিখিয়েছে, এই পৃথিবী একবার পায় না ঘর। তো এইরকম অনেকগুলো বিন্দু, কেউ জানে কেউ জানে না, প্রত্যেকের জীবনে কিন্তু সঞ্চিত থাকে। তারপর হয়তো দিবেশের জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূলতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। কি ভালো কবিতাটা না নজরুলের? হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলি না? ও যতীন্দ্রনাথ সেনগুপ্তের, ঠিক নাকি না? তাও হলো না, মুশকিল মুশকিল, আমাকে নিয়ে সত্যি মুশকিল। তো এই যে অপরিবর্তন অর্ঘ্য কেউ রেখে যায়, যার কোনো পরিবর্তন হয় না, এটাও একটা সংকেত। তো জীবনের মধ্যে কত মধুরে মধুর, মহাশ্বেতা দেবীর শতবর্ষের কথা বলছিলাম, তার প্রথম দিকের লেখা একটা উপন্যাস, এটা অবশ্য আখ্যান নয়, উপন্যাস। মধুরে মধুর মধ্যে কত মধুরের মধ্যে মধুর ছড়িয়ে থাকে, কত বিন্দু তৈরি হয় আমাদের জীবনে। এবং জীবনানন্দ তার আখ্যানের মধ্যে বা না আখ্যানের মধ্যে এইরকম অস্তিত্বের কিছু বিন্দু ছড়িয়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে সেইগুলো থেকে সংগ্রহ করা। কারণ দেবিদা নামে জ্যাঠামশাই বলে দিয়েছেন যে there is no outside in the text, বয়ানের বাইরে কোনো অর্থ নেই, যা অর্থ আছে বাবু খুঁজে দেখো ভেতরেই আছে। তো এত সব বলার পরে আমার কোনো ব্যাককেল মানুষ তো, তাই আমি আরেকটি কথা মনে হচ্ছে যে কেউ যেন মনের ভেতর থেকে বলছে এটা বলে দাও, এটা বলে দাও। কি বলে দেবে? যে জীবনানন্দের আখ্যান বুঝতে গেলেও কবিতার কথা পড়াটা অনিবার্য। বলো না স্যার, এইবার আপনি ফেল, এইবার আপনি ফেল। আপনি বলছেন আখ্যানের কথা, তাহলে কবিতার কথা বলতে যাবো কেন খামোখা? ঠিক হয় হয়তো জীবনানন্দ আখ্যানের মধ্যে দিয়ে তো গোটা গোটা কবিতাই লিখে গেছেন আমাদের। এগুলো আদ্যবন্ত গদ্যে লেখা বটে বাপু, কিন্তু সবগুলো এই কবিতা।
এইবার আপনাকে ধরেছি, কবিতা কেন হতে যাবে স্যার? এটা কি ছন্দ আছে না মিল আছে না আরো কি সব থাকে? বিশ্ব স্যার বলেন যে অনুপ্রাস, কি সব আরো পুনরুক্ত পদাভাস, ঠিক ঠিক বলছি নাকি রে বিশ্ব? তো এইসব আরো কত কিছু আছে, এইসব তো নেই, তাহলে এটা কবিতা হতে যাবে কেন? আরে কবিতাই তো জীবন, জীবনই তো কবিতা। একটু আগে যে প্যালেস্টাইনের কবিদের কথা শুনিয়ে গেল, তাদের কথা আমিও কিছু কিঞ্চিত শুনেছি কোথাও। আছে তো আশেপাশে পণ্ডিতেরা, তারা বলে দেয় যে আচ্ছা ও ও যে এইখানে আমাদের কাছে ভালো ভালো কথা বলতে গিয়ে, ও তুমি ঠিক তোমার দিকেই তাকানো হচ্ছে, তুমি খুঁজছিলাম তুমি পেছনে বসেছিলে কিনা, যে তার কথা বললো কেন? এটা কি আচমকা তার মনে এসেছে? হয়তো আচমকাই, কিন্তু আমি বলবো কিছুই আচমকা হয় না, তার মনের গভীরে সঞ্চিত ছিল এইসব কথা। আর যখন ইন্দিরা দিদিমণির কাছে শুনলো না প্রেম বিদ্রোহ ইত্যাদি, প্যালেস্টাইনের চেয়ে বিদ্রোহের কথা, বিপ্লবের কথা, এই গাজা স্ট্রিপের ঘটনার পরে নেতানিয়াহুর মতন একটি দুর্ধর্ষ জল্লাদের বোমা সহিতে সহিতে, ক্ষেপণাস্ত্র সহিতে সহিতে, এই কথা বলবো না তো কি বলবো? এই কথাই তো বলতে হবে, কারণ নজরুলের কবিতা আর মাহবুব এর কবিতা কোথাও যেন একসঙ্গে মিলে যায়। সব কবিতাই তো শেষ পর্যন্ত একই জায়গায় গিয়ে মেলে। সেটা কোনটা? সেটা হচ্ছে জীবন। যে জীবনকে ভেঙে ফেলার আয়োজন চারদিকে হয় বলেই কবিতা তাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করে। এখন শুধু স্বপ্ন দেখার কথা বলে না, জীবনানন্দ আমাদের হয়তো বেদনার কথা অনেক বলেছেন, মনে হয় বেদনা সিন্ধু পার হয়ে এসেছেন তিনি, কিন্তু এর মধ্য দিয়ে আসলে তিনি জীবনকে বোঝার কথাই আমাদের বার্তা হিসেবে দিয়েছেন। মনে রাখবে, সব কিছু বড় লেখার মধ্যে, মানে বড় ভালো লেখা, আমার মতো হৃষ্টপুষ্ট অর্থে নয়, যে ভালো লেখার মধ্যে, সত্যিকারের অর্থে যথার্থ লেখার মধ্যে কোথাও না কোথাও একটা বার্তা থাকবেই, তবে সেটা টেক্সটের মধ্যে কোডিফাইড হয়ে থাকে। একটু ইংরেজি না বললে তোমরা তো মনে করবে স্যার কিছুই জানে না, না? এই জন্য একটু কোডিফাই শব্দটা বলে ফেললাম। মানে কি? মানে হচ্ছে শঙ্খের ভেতরে, শক্তির ভেতরে যেভাবে মুক্ত প্রচ্ছন্ন থাকে, কি গানটার বিশ্ব এরকম কি একটা গান আছে না, খুব বেজায় নাম করেছিল একবার, যে এইরকম মুক্ত খুঁজো না, কি কে কে এটা মান্না দেয় না কি জানি, অশোকের মনে থাকে, আমরা শুনেছি এই গান। আমাদের তো তোদের মতো অল্প বয়স ছিল কোনো সময়, তো সেই জন্য মনে থাকে, কখনো কখনো চলে আসে। তো সেই জন্যই আমি বলছি যে শুক্তির ভেতরে প্রচ্ছন্ন মুক্তর মতো বার্তা একটা থাকবে। সে তুমি যাই বলো, কবিতাই বলো, নাটকই বলো, উপন্যাসই বলো, আখ্যানই বলো, না আখ্যানই বলো, একটা বার্তা থাকবেই। সেই বার্তাটা কি? যে একটা আমরা সবাই বুঝে বা না বুঝে একটা অস্তিত্বতাত্ত্বিক সংকটের মধ্যে, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি। এটা কেবল স্বামী স্ত্রীর সম্পর্ক করে তাকে ছোট করা যায় না। জীবনে অনেক কিছু থাকে যা আমরা অর্জন করতে পারি, আর অনেক কিছু থাকে শুধু স্বপ্নই দেখতে পারি, যাকে অর্জন করা যায় না কখনো। কিন্তু যা অর্জন করতে পারলাম না, যা অনর্জিত রয়ে গেল, এইটা বোধ দিল আমাদের যে অনেক কিছুই জীবনে অনর্জিতব্য, যাকে অর্জন করা চলে না, চায় না। তার মানে কি সেটা অর্থহীন, নিরর্থক? না। জীবনানন্দ এটাই বোঝাতে চেয়েছেন পৃথিবীর রূপকথার মধ্যে, বিনতার মধ্যে। তিনি বোঝাতে চেয়েছেন নিশীথ সেনের সেই মধ্যে, জলপাইহাটির মধ্যে, অথবা কারুবাসনার মধ্যে। কারুবাসনা শব্দটা খুব মিষ্টি, তাই না? আরে জীবন মানেই তো কারুবাসনা গো, শিল্প সৃষ্টির। কারু মানে কি? কারুকৃত মানে শিল্পকৃত, শিল্পী। জীবনটাই তো শিল্প, কিন্তু সেই শিল্পকে গ্রন্থনা যে জানে, সেই হচ্ছে গিয়ে জীবনে যেতে কিনা জানি না, কিন্তু নিজের অস্তিত্বের কাছে অন্তত তার হার হয় না। জীবনানন্দ তার অস্তিত্বের কাছে হার স্বীকার করেননি। তার এই যে না আখ্যানের মধ্যে, তোমাদের শ্রেণীকক্ষে তোমরা তো সব ভবিষ্যতের মাস্টারমশাই এবং দিদিমণি হবে, এইরকম ভাবে বলবে না, দুয়ো দেবে সবাই। তোমরা যেমন বেরিয়ে গিয়ে আমাকে দুয়ো দেবে একটু পরেই, ঠিক তেমনি করে তোমরা দুয়ো দেবে। তাহলে অন্তত সব বইগুলো নিয়ে একটা একটা করে বলার ব্যাপার, সেটা
গবেষকদের কাছে এসে বলবো কেন? গবেষক তো তারাই, গো এসো না, গরু খোঁজা, যে গরু নেই না, গো মানে আলো, গো আলো। গোবিন্দ আছে না, গোবিন্দ কে? ওই বই বিক্রি করেছে সেই গোবিন্দ না, এই গোবিন্দ মানে ঈশ্বর, আলোর ঈশ্বর। তো তোমরাও যদি আলো বের করতে চাও, তাহলে আবার জীবনানন্দ কবির শরণাপন্ন হও। উপায় কি? আলো আছে, শুধু আলোর আবিষ্কার, আবিষ্কার করা শিখতে হয়। এই জন্য আমি শুনতে বলেছিলাম পড়াও শিখতে হয় বাবু। যা তোমার কাছে বলা হলো, যেভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করা হয় পরবর্তীকালে, এগুলোকে সব ভুলে যাও। তুমি যখন তোমার টেক্সটের মুখোমুখি হচ্ছ, জীবনানন্দের না আখ্যানের মুখোমুখি হচ্ছ, তখন শুধু জীবনানন্দ তোমার সামনে আছেন আর তুমি আছো, আর কেউ নেই, বাকি সব অবান্তর। এবং এই জন্যে তোমাকে অস্তিত্বের তাৎপর্য খুঁজে নিতে হবে, কারণ সবই অস্তিত্বের না গল্প কথা, গল্পচ্ছলে না গল্পের বয়ন। কেন একটা গল্প কি থাকা উচিত নয়? কেন এটাও কি একটা গল্প নয় যে আমি খুঁজছি গল্প, না আসলে কোনো গল্পই নেই? জীবনটাই তো এইরকম না, যেখানে গল্প খুঁজি সেখানে গল্প পাওয়া যায় না। যেখানে ভাবি অস্তিত্বের শিখরে পৌঁছাচ্ছি, সেই মুহূর্তে আবিষ্কার করতে হয় আমি আরেক সিসিফাস। এ আবার কি? কোথায় থাকে স্যার? ও আইরঙ্গায়, আইরঙ্গায়, হ্যাঁ আইরঙ্গাতেই থাকে। তবে কিনা সে এই নামে গ্রিস দেশে ছিল আজ থেকে প্রায় 2500 বছরের, 2700 বছর আগে। গল্পে বলা হয় আর কি, আসলে তো ছিল না, সবটাই মিথ, কিংবদন্তি। সে কি করেছিল? কেন স্যার আপনি এইভাবে কথা বলছেন? কারণ সে অভিশপ্ত ছিল। একটা পাথরকে তার চড়াই ঠেলে ঠেলে শিখরে তুলে নিতে হবে, কিন্তু তার মুক্তি নেই। যে মুহূর্তে পাথরটা শিখরে পৌঁছলো এবং সে একটু নিশ্চিন্ত মনে চারদিকে আকাশ দেখছে, ফাঁপা জায়গা দেখছে, দেখে ভাবছে এইবার নিশ্চিন্ত হয়ে গেল, একটা কাজ তো হলো, সেই মুহূর্তে পাথর আবার গড়িয়ে পড়ে নিচে। পাথর গড়িয়ে পড়ে নিচে, তাহলে কি যাও ছুটি, তোমার ছুটি, বাড়ি যাও। না, এটা হবে না। অভিশাপটাই হচ্ছে এই, সে সেই পাথর থেকে তার মুক্তি নেই, তাকে আবার সেই শিখরে পৌঁছতে হবে, পাথর ঠেলে 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 ঠেলে। তারপরে যখন শিখরে পৌঁছালো, যখন মনে হলো যে আমি সার্থক, সেই মুহূর্তে আবিষ্কার করলো তার মতো ব্যর্থ আর কেউ নেই। এটাই জীবন, এটাই জীবন, এটাই জীবনের গল্প। আসলে জীবনের না গল্প জীবনানন্দ তার আখ্যানগুলোতে আমাদের এটাই দিয়েছে। আমি ছোট গল্প নিয়ে কিছু বললামও না, কারণ এটা অনেক এবং জানো তো জীবনানন্দের যে ছোট গল্পগুলোর কথা আমরা জানি, তার মধ্যেও একই ব্যাপার, শুধু তার পরিসরটা ছোট। আর আখ্যানের মধ্যে তো ছোট পরিসর হলে চলে না, তাই সেখানে সে পৃথিবীর রূপকথাই বলো, কিংবা তুলনামূলকভাবে বৃহৎকায় জলপাইহাটি বেশ বড় বই, এটাই দেখো, কিংবা কারুবাসনাই দেখো, দেখবে দেখবে যে জীবনানন্দ দাশ আসলে তার বিভিন্ন কবিতার ভাষ্য করে গেছেন তার আখ্যানগুলোতে। সেটার জন্য তোমার ধূসর কুণ্ডলিপির বোধ পড়তে হবে, তোমার পড়তে হবে বনলতা সেন, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা, তোমার পড়তে হবে সিন্ধু সারস, মহাপৃথিবীর, তোমার পড়তে হবে 8 বছর আগের একদিন, তোমার পড়তে হবে শিকার। এই গল্পগুলোর মধ্যে, এই কবিতাগুলোর মধ্যে, দুঃখিত, এই কবিতাগুলোর মধ্যে কিন্তু একটা না গল্প আছেই আছে। 8 বছর আগের একদিন তোমরা পড়েছো, অন্ধকার তোমরা পড়েছো, শিকার তোমরা পড়েছো, নগ্ন নির্জন হাত তোমরা পড়েছো। না স্যার আপনি এটা ঠিক করছেন না, আমরা সব পড়েছি স্যার, আপনি কেবল কয়েকটি নাম করছেন কেন? ঠিক, আমি কেবলই ভুল করি কিনা? তোমরা অনেক পড়েছো, কিন্তু দেখবে ভালো করে পড়ে, যদি ভালো করে পড়ে থাকো বাপু, যে তুমি যদি কোনো কারণে আমার এইসব
কথাবার্তা শুনে যদি মনে আছে আখ্যানটা দেখি, তোমার পরে বারবার মনে হবে যেটা তো কোথাও যেন তার কবিতায় পড়েছি। এটা পড়োনি, কিন্তু এই বোধটুকু পড়েছো, এই উপলব্ধিটুকু তুমি পড়েছো। তার মানে কি? তার মানে একটু আগে যে বলছিলাম, জীবনানন্দ যে আখ্যান লিখেছেন সেটা কোনো না কোনোভাবে তার কবিতার সম্প্রসারণ, কোনো না কোনোভাবে, প্রত্যক্ষভাবে নয়, খুবই ইঙ্গিতপূর্ণভাবে। জীবনানন্দ তো ইঙ্গিতের অর্থ জানেন, তার মতো বড় কবি কে আছে আর? তিনি আখ্যানের মধ্যে ইঙ্গিতের ষষ্ঠ সম্পদ আমাদের কাছে ছড়িয়ে গেছে। বেশি বলে ফেলেছি না? এটা আমার কোনো কৃতিত্ব নেই। এই দেখেছেন যে আমার চেয়েও মোটা সোটা একটা বই এনেছি, যে এটা তার কৃতিত্ব, সেটা আমার ভেতর থেকে সব বলিয়ে নিয়েছে। আমার কোনো কৃতিত্ব নেই বাবু। আপাতত এই পর্যন্ত একটু ক্লান্ত যে লাগছে না তা নয়, তো সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের যদি কিছু এরপরে জিজ্ঞাসা থাকে তাহলে হয়তো তোমরা কিছু বলতেও পারবো, বা না বললেই খুশি হব, কারণ ভয় পাচ্ছি কিনা তাই, এই জন্যে। তো আচ্ছা, এবার একটু বলা ভালো যে জীবনানন্দেরই তো পঙ্ক্তি না, কেবলই দৃশ্যের জন্ম হয়। আমার এখানে এসে বসলাম যখন কি মনে হলো জানো, আরে এই দৃশ্যে তো আমি নেই, আবার আমি আছি। কারণ এইটুকু পর্যন্ত ছিল আমার এলাকা, এটা আমি, তারপর ওরা আমাকে তাড়িয়ে দিল, তো চলে গেলাম বাড়ি। তো এইখানেই আমি বসতাম। আজকে এতদিন পরে আমি এলাম বটে, কিন্তু দৃশ্যের জন্ম হয়ে গেছে নতুন ভাবে। এটাই জীবন সাথে, বারবার দৃশ্যের জন্ম হবে, বারবার দৃশ্যের জন্ম হতে থাকে, দৃশ্যের জন্মান্তর ঘটে থাকে। দৃশ্য ফুরয় না, আমরা ফুরিয়ে যেতে পারি, দৃশ্য ফুরয় না, ফুরয়ও না কোনোদিন। তোমরা ভালো থেকো।